জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব। তো এবং লেখচিত্র সম্পর্কিত বেশ কিছু আলোচনা আজকের শুরুর দিকে থাকবে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা শুরুতে একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এর আগে পড়েছি যে সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে, আর বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, তাই না? এগুলো তো আমাদের জানা আছে। এবং আরেকটা জিনিস আমরা জানি যে কোনো রেখার ঢাল যত বেশি হবে, যদি সেটা সরণ বনাম সময় লেখচিত্র হয়, তাহলে সেখানে ঢালের মান যদি বেশি হয় তাহলে বেগের মানটাও কি হবে? বেশি হবে। তার মানে একটা রেখা যত খাড়া হবে এই ঢালের মান তত কি হবে? বেশি হবে। বেশি হবে। বেশি হওয়া মানে বেগের মানটাও কি হবে? বেশি হবে। একইভাবে বেগ বনাম সময় লেখচিত্রও তাই, যে ঢাল যত খাড়া হবে, অর্থাৎ এই স্লোপের মান যত, স্লোপটাই তো ঢাল, তাই না? তো ঢালের মান যত বেশি হবে বেগ বনাম সময় লেখচিত্রে, তাহলে ত্বরণের মানটাও কি হবে? বেশি হবে। এবং আরেকটা জিনিস তোমরা নিশ্চয় জানো যে মূল বিন্দুগামী সরলরেখা হলে অনেকগুলো লেখচিত্রই তো আমরা করিয়েছি। তো মূল বিন্দুগামী সরলরেখা যদি হয় এবং সেই সরলরেখাটা যদি উপরের দিকে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে সকল পয়েন্টে ঢালের মান কি হয়? একই হয়। তার মানে সকল পয়েন্টে সেটা যদি বেগ বনাম সময় লেখচিত্র হয়, তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই, যেমন যেমন এই যে এই চিত্রটা থেকে আমরা যদি বলতে চাই, দেখো ও থেকে এ পর্যন্ত দেখো মূলবিন্দুগামী সরলরেখা, বাট এটা বেগের মানটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এবার এটা যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা, সকল পয়েন্টে ঢালের মানটা কি হবে? একই হবে। এবং এই যে ঢালটা, এবং এই ক্ষেত্রে এই যে ওয়ে সরলরেখার যে ঢাল, এটা হবে পজিটিভ ঢাল। তার মানে ত্বরণের মানটা হবে পজিটিভ। কিন্তু তুমি যদি এ থেকে বি এর দিকে যাও, তাহলে দেখো তো এখানে কি এ থেকে বি এর দিকে গেলে ঢালটা কি পজিটিভ থাকবে না? ঢাল ঋণাত্মক। তো ঢালটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তো ঢাল নেগেটিভ হওয়া মানে কি? তাহলে ত্বরণের মানটা কি হবে? মাইনাস। মাইনাস। মন্দন। এটা দ্বারা বোঝানো হয় ত্বরণের মান কখনো মাইনাস হবে না, ওটা দ্বারা আসলে বোঝানো হয় মন্দন, গতি হ্রাস পাচ্ছে, এটা বোঝানো হয়। ত্বরণ তো ভেক্টর রাশি, তাই না? কোনো ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না। তো এই যে আমরা কনসেপ্টটা শিখলাম, তাহলে একটা সরলরেখার ঢাল যত বেশি হবে, ওই রেখার বেগ বনাম সময় লেখচিত্র হলে ত্বরণের মানটা বেশি হবে। এবার সেই লেখটা যদি তোমার উপরের দিকে বৃদ্ধি পায় তাহলে ঢালটা ধনাত্মক হয়, আর নিচের দিকে হ্রাস পেলে ঢালটা ঋণাত্মক হয়, স্লোপটা ঋণাত্মক হবে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ব্যবহার করে আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখচিত্র আজকে আমরা একটু শিখতে চাই, যেটা আগের আলোচনা থেকে যেগুলো আমি আজকে রিভিউ করলাম সেই বিষয়গুলো থেকে আজকে আমরা শিখবো। তো দেখো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে গ্রাফ কনভার্সন। কনভার্সন মানে কি? যে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে আমরা রূপান্তর করব। যেমন আমরা কয়টা গ্রাফ মোটামুটি জানি আমরা। একটা হচ্ছে সরণ বনাম সময়, আর একটা হচ্ছে বেগ বনাম সময়, আর আরেকটা হচ্ছে ত্বরণ বনাম সময়। তো যদি আমরা কোনো একটা বস্তু কণার সরণ বনাম সময় লেখচিত্র আমরা জানি, তাহলে সেটাকে আমরা বেগ বনাম সময় লেখচিত্রে কনভার্ট করতে পারি। আবার সেটাকে ত্বরণ বনাম সময় লেখচিত্র কি করতে পারি? কনভার্ট করতে পারি। তো সেই কনসেপ্টেরই এখানে কয়েকটা প্রবলেম আমি এখানে নিয়ে আসছি তোমাদের। এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষাতে থাকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো প্রথম যে 1 নাম্বার যে প্রবলেমটা বাম দিকে, বলো তো এখানে সরণ বনাম সময় লেখচিত্র এটা, তাই না? তো সরণ বনাম সময় লেখচিত্রে এখানে দুইটা গতি ইন্ডিকেট করা হয়েছে, একটা হচ্ছে ওয়ে আর একটা হচ্ছে এ বি। তো এখন কে বলবে? বুশরা বলো, বুশরা। বুশরা কি বুশরা, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? সুমাইয়া আক্তার শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। তাহলে সুমাইয়া এত দ্রুত রেসপন্স করলো, বাট তোমাদের প্রিয় বান্ধবী বুশরা কোথায় গেল? বুশরা তাহলে এখানে শুধু ক্লাসে জয়েন করে অন্য কোথাও গিয়ে অন্যান্য কাজ করতেছে মনে হয়। আচ্ছা, তো সুমাইয়া বলো তো, এখানে সরণ বনাম সময় লেখচিত্রে দেখো ও থেকে এ পর্যন্ত দেখো, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? তো সরণ বনাম জি সময় স্যার। লেখচিত্রে ঢাল কি নির্দেশ করে? আমরা জানি বেগ নির্দেশ করে। এবং এটা যেহেতু মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে ও থেকে এ এই সরল রেখার সকল পয়েন্টে ঢালের মান কি হবে? একই হবে। তার একই মানে হবে। ঢালের মানটাকে আবার কি বলা হচ্ছে? বেগ। তার মানে ও থেকে এ পর্যন্ত বস্তুটা কিভাবে গতিশীল বলো? স্যার সরল রেখায় সরল রেখা, সমবেগে। হ্যাঁ, বেগে। সমবেগে গতিশীল। ভেরি গুড, সমবেগে গতিশীল। ও থেকে এ পর্যন্ত সমবেগে গতিশীল।
এই যে দেখো এইটুকুর যে লেখচিত্র, এই যে স্মরণ বনাম সময়, তার দেখো বেগ বনাম সময় লেখচিত্র এই যে এতটুকু, এটা সমবেগে গতিশীল। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এবারে এ জি থেকে বি স্যার। বলো, স্মরণ বনাম সময় লেখচিত্রে এ থেকে বি বলো তো স্মরণের কি পরিবর্তন হচ্ছে? না স্যার, জি না স্যার। বস্তুটি স্থির। তো স্মরণ যদি পরিবর্তন না হয় তাহলে বস্তুটা কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে। তো স্থির অবস্থায় যদি থাকে তাহলে কি তার বেগ পাওয়া যাবে বলো? না না স্যার, স্যার। তাহলে এই যে বেগটা দেখো শূন্য, এই যে জিরো। একদম টি অক্ষের উপরে থাকবে। দেখো তো এটা দেখো কিভাবে আমরা স্মরণ বনাম সময় লেখচিত্রকে বেগ বনাম সময় লেখচিত্রে কনভার্ট করলাম। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে নিজেরাই করো এখন। ত্বরণ বনাম সময় লেখচিত্রে যাও। তো ত্বরণ বনাম সময় লেখচিত্রে গেলে দেখো বেগ বনাম সময় লেখচিত্রের এই যে এতটুক, আমার কার্সরটা খেয়াল করো, এই যে এতটুক যে সমবেগে গতিশীল, এতটুকুর জন্য তোমার বস্তুটা তো সমবেগে, তাই না? তো সমবেগে গতিশীল হলে কি ত্বরণ থাকবে? না না স্যার। স্যার। তাহলে ত্বরণ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে দেখো ত্বরণের লেখটা হচ্ছে তোমার ওই সমবেগ যতটুক ততটুকুর জন্য এতটুক। দেখো ত্বরণ শূন্য। ওকে। আর বাকি যে অংশটা আছে সেখানে তো বেগই শূন্য। তো বেগ শূন্য থাকলে তো ত্বরণের মানও কি হবে? শূন্য হবে, ত্বরণ নাই। তার মানে এটা এই যে তোমার সময় অক্ষ বরাবর এই লেখটা থাকবে। দেখো তো এই লেখটা ক্লিয়ার হয়েছে কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে কে বলবে? রিফা তামান্না। রিফা তামান্না শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, রিফা তামান্না বলো, এই যে ডানের যে 2 নাম্বার যে লেখটা, এই লেখটা একটু তুমি ব্যাখ্যা করে বোঝাও, দেখো পারো কিনা। 3টা অংশ আছে তাই না? একটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এরপরে এ বি, তারপরে বিসি। তো তোমার এখন রিফা বলো দেখি, এখান থেকে এইটুক বলো তো কিভাবে বস্তুটা গতিশীল। স্মরণ বনাম সময় লেখ কিন্তু কুইক। স্যার এখানে সমতরণ হয়েছে। কিভাবে সমতরণ হলো রিফা? সমবেগ। ন, দেখো একটু ভালো করে দেখো, স্মরণ বনাম সময় লেখ কিছু আগে করে এলাম, বাম দিকের লেখটা খেয়াল করো। এখানে এবি মানে সময়ের সাথে সাথে স্মরণ একই থাকতেছে। হ্যাঁ, তা স্মরণ এক থাকছে মানে কি? স্মরণের পরিবর্তন হচ্ছে না, তো স্মরণই হয় নাই তো। সময় ঠিক পরিবর্তন থাকছে। হচ্ছে কিন্তু স্মরণের মান তো ওটাই আছে। তার মানে কি এই বস্তুর স্মরণের অবস্থানে মান পরিবর্তন ওটাই হয় নাই। তার মানে এই হয় পয়েন্ট নাই। থেকে এ পর্যন্ত তাহলে বস্তুটা কি অবস্থায় আছে? স্থির। স্থির স্থির স্থির। অবস্থা। স্থির অবস্থায় থাকলে কি বেগ পাওয়া যাবে? এই যে দেখো না। বেগটা শূন্য, এই যে দেখো বেগটা শূন্য, এতটুকু বেগ শূন্য। ওকে। এবারে দেখো জি এ স্যার। থেকে বি, এ থেকে বি বলো এখন কুইক বলো, এ থেকে বি এটা কি? সমবেগ, এটা সমবেগে আছে। এইটা সমবেগ। তাহলে এই যে এ থেকে বি দেখো আমি খাড়া এই যে ডটেড লাইন দিয়ে লম্ব টেনেছি দেখো। তাহলে এই যে জি সমবেগের স্যার। অংশটা আমরা এই এইটা দিয়ে আমরা ইন্ডিকেট করলাম। দেখো খুব মজার টপিক কিন্তু আজকের এই টপিক গুলো, এই সমবেগ। এরপরে আবার বি থেকে সি কি? স্থির। স্থির। তো বি থেকে সি স্থির মানে স্মরণের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমার জি এখানে এই স্যার। যে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমার বেগ থাকবে না, বেগ শূন্য হয়ে যাবে। ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম অংশে বেগ শূন্য, মাঝে সমবেগ, তারপরে আবার বেগ শূন্য। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে বেগ শূন্য হলে ত্বরণ কত হবে? শূন্য। দেখো জিরো। 0, ত্বরণ থাকবে না। আর সমবেগের ক্ষেত্রেও ত্বরণ কত হবে? জিরো। জিরোই হবে। 0 0 হবে। আর ডানের যে স্থির তার জন্য ত্বরণ 0 হবে। তার মানে এটা সময় জিরো। থাকবে। এই দুটা লেখ ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে। জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। ক্লিয়ার। কে বললো ক্লিয়ার? স্যার লামিয়া রহমান। আচ্ছা, লামিয়াকে অশেষ ধন্যবাদ, সবাইকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এবার লামিয়া রহমান বলো। লামিয়া জি রহমান স্যার। বলো 3 নাম্বার একটা লেখ এখানে ড্রয়িং করেছি, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা দেখো একটা সরল লেখা না, এটা একটা বক্র রেখা, খেয়াল করো। এবং এটা একটা জি স্যার। অর্ধবৃত্ত, দেখো বৃত্তের অর্ধেক অংশ নেওয়া হয়েছে। এবং এটা দেখো জি প্রথমে স্যার। স্মরণ বনাম সময় লেখ। আচ্ছা, এখন এই লেখটাকে তুমি একটু ব্যাখ্যা করো দেখি। স্মরণ বনাম সময় লেখটাকে আমরা বেগ বনাম সময় লেখে কনভার্ট করব, তাহলে কি হবে বল। স্যার এখানে প্রথমে বেগটা বাড়ছে, মানে ত্বরণ হয়েছে, তারপরে আবার মন্দন হয়েছে। আচ্ছা, ত্বরণ হয়েছে, মন্দন হয়েছে। আচ্ছা, লামিয়ার হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার নওগাঁ। নওগাঁ কোন জায়গায়? স্যার নওগাঁ কোথায়? নওগাঁ হোম ডিস্ট্রিক্ট খাস নওগাঁ স্যার। মানে নওগাঁ শহরে, তাই তো? জি জি স্যার। আচ্ছা, তুমি তো আমার এলাকার, আমার বাড়িও নওগাঁ। আচ্ছা, এখন বলো ও তোমার এই যে ও থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত বলো তো শুরুতে ঢালের মানটা কি হবে বলো। শুরুতে ঢালের শুরুতে মানটা জিরো।
শুরুতে ঢালের মানটা সবচেয়ে বেশি হবে। এই বক্ররেখার উপরে স্পর্শক ড্রয়িং করতে হবে। স্পর্শক ড্রয়িং করলে এক্স অক্ষের টি অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই হচ্ছে ঢাল, এই যে থিটাটা ক্যান্সেল। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে শুরুতে আমার কি হবে, ঢালের মানটা বেশি হবে। সেই ঢালের মানটাকে আবার কি বলা হচ্ছে, বেগ। তাহলে শুরুতে জি বেগের স্যার, মানটা শুরুতে বেগের মানটা কি সর্বোচ্চ। হবে, সর্বোচ্চ হবে। এই যে দেখো বেগের মানটা সর্বোচ্চ হয়ে গেল, খেয়াল করো। এরপরে তুমি এই জায়গা থেকে তুমি যত উপরের দিকে উঠতে থাকবে, একটু রেসপন্স করো তো, এখান থেকে আমি যত উপরের দিকে উঠতে থাকবো তোমার ঢালের মানটা কি হতে থাকবে বলো? কমবে, ঢালের মান কমবে। ঢালের মানটা কমতে থাকবে। ঢালের মান কমা মানে কি, বেগের মান কমে যাবে। কেননা আমরা জানি বেগের মান কমে যাবে। লেখচিত্রে ঢাল বেগ নির্দেশ করে। তাহলে দেখো শুরুতে বেগের মানটা ম্যাক্সিমাম ছিল, এরপরে দেখো বেগের মান কমতে 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 এই পয়েন্টে এসে বেগের মানটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল, জিরো হয়ে গেল। কেন জিরো হয়ে গেল? কেননা এই বরাবর আমি যদি যাই, এখানে যদি স্পর্শক ড্রয়িং করা হয় তাহলে তো এটা টি অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই না? সমান্তরাল হয়ে যাবে। তার মানে জি এখানে স্যার। অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না। তো অ্যাঙ্গেল তৈরি না হলে ঢাল এখানে শূন্য, আর ঢাল শূন্য হলে ঢাল তো বেগ হবে শূন্য। না। বেগ শূন্য, ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। তাহলে আমি যখন এই মূল বিন্দু থেকে শীর্ষ বিন্দু এই পয়েন্ট পর্যন্ত গেলাম তখন ঢাল ধনাত্মক দিকে হ্রাস পেয়েছে। শুরুতে ঢালের মানটা বেশি ছিল, এরপরে তোমার ঢালের মানটা কমতে কমতে এই পয়েন্টে এসে শূন্য হয়ে গেল। তার মানে আমার এখানে বেগ শূন্য। এবারে দেখো এই লেগটা কিন্তু এখন নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, নিচের দিকে নেমে গেলে এখন ঢালটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। ঢাল নেগেটিভ হবে। নেগেটিভ ঢাল হবে। আচ্ছা, নেগেটিভ ঢাল হলে সেক্ষেত্রে তাহলে বেগের ডিরেকশন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক দিকে এখন হবে। ঢালটাকে যেহেতু বেগ বলা হচ্ছে, তার মানে আমার এই যে এই পয়েন্টে যে বেগ শূন্য হয়েছিল সেখান থেকে এখন, এবং এই শীর্ষবিন্দু হতে যখন তুমি আবার ডান দিকে নিচের দিকে নামতে থাকবে তখন ঢালের মানটা কি হতে থাকবে, নেগেটিভ দিকে যাবে, ঠিক আছে, কিন্তু ঢালের, হ্যাঁ নেগেটিভ তো বটেই, কিন্তু ঢালের মানটা কি হতে থাকবে বলো তো? বাড়তে থাকবে। বাড়তে থাকবে। বাড়তে থাকবে। তাহলে ঢালের মান বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে কিন্তু ঢালের মান, এই পয়েন্টে স্পর্শ করার আগ মুহূর্তে ঢালের মানটা ম্যাক্সিমাম হবে। তার মানে এই স্পর্শ করার মুহূর্তে তোমার বেগের মানটা কি হবে, সর্বোচ্চ হবে। তার মানে এই লেগটা দেখো এখন এই পয়েন্ট থেকে নেগেটিভ দিকে এই পয়েন্টে এসে বেগের মানটা সর্বোচ্চ। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আচ্ছা, তো এটা আমরা বেগ বনাম সময় লেখচিত্রে পেলাম। তাহলে আমার এই তোমার প্রথম অংশটা ঢাল ধনাত্মক ছিল, এবার শুরুতে ঢালের মানটা বেশি ছিল, যার জন্য বেগের মানটা সর্বোচ্চ মান থেকে শুরু হয়ে আস্তে আস্তে কমতে কমতে ওই শীর্ষ পয়েন্ট সর্বনিম্ন মানে। এরপরে যখন আমি এখান থেকে নিচের দিকে নামতে থাকবো তখন আমার ঢালের মানটা বাড়তে থাকবে, বাট সেটা নেগেটিভ, যার জন্য তোমার এই পয়েন্ট থেকে শুরু হয়ে সেটা নিচের দিকে নামতে নামতে এই পয়েন্টে এসে বেগের মানটা কি হবে, ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এখন বলো তো বেগ বনাম সময় লেখচিত্রে ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। আচ্ছা বলো তো, এটা যদি সরল লেখা হয়, খেয়াল করো, সরল লেখা হলে ঢালের মানটা সকল পয়েন্টে কি হয় বলো? সমান হয়। তাহলে এই ক্ষেত্রে এই ভি বনাম টি লেখ থেকে আমরা বলে দিতে পারি না বস্তুটা সমত্বরণে গতিশীল না কিভাবে গতিশীল বলো? সমবেগে। সম মন্দন বললো কে জানো? হ্যাঁ, মন্দনও বলতে পারো। তাহলে এটা সমমন্দনে গতিশীল। আচ্ছা, তো মন্দন মানে মন্দন কেন বললো? কেননা এখানে বেগ হ্রাস পাচ্ছে, তাই না? নিচের দিকে যাওয়া মানে বেগ হ্রাস পাচ্ছে, তার মানে মন্দন হচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এখন এটাকে যদি আমি ত্বরণ বনাম সময় লেখচিত্রে কনভার্ট করতে চাই, তাহলে যেহেতু এটা সরল লেখা, তাহলে সরল লেখা হলে সকল পয়েন্টে ঢালের মান একই, তাহলে সকল পয়েন্টে মন্দনের মান কি হবে? একই হবে। আচ্ছা, এখন বলতো এই বেগ বনাম সময় লেখচিত্রে যে ঢালটা, এই ঢালটা দেখো তো এই সরল লেখাটা নিচের দিকে নেমে যাচ্ছে না? সেটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে ঢালের মানটা কি, ঢালটা কি নেগেটিভ স্লোপ, নেগেটিভ হবে না পজিটিভ হবে? ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। নেগেটিভ হবে, তার মানে ত্বরণটা নেগেটিভ হবে। তাহলে দেখো এই যে মূল বিন্দু থেকে এই যে নিচ থেকে শুরু হচ্ছে, দেখো খুবই ইন্টারেস্টিং, দেখো গ্রাফটা। তাহলে এই যে মূল বিন্দু থেকে নিচে কেন নেগেটিভ দিকে গেলাম? কেননা আমার এখানে ঢালটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভ স্লোপ, যার জন্য তোমার ত্বরণটা নেগেটিভ। এটা হচ্ছে মন্দন। ক্লিয়ার কিনা দেখো এই লেগটা? আচ্ছা, এবারে ডানের লেগটা কে ব্যাখ্যা করবে? পূজা বলো, ডানের লেগটা ব্যাখ্যা করো পূজা। স্যার প্রথমে ঢাল না স্যার, সরণ বনাম সময় লেখচিত্রে প্রথম ঢালটা একদম সর্বোচ্চ ঋণাত্মক। হ্যাঁ, এবার নিচের দিকে যাওয়া মানে ঋণাত্মক। ভেরি গুড। এবার শুরুতে ঢালের মানটা তারপর ঢালটা ম্যাক্সিমাম হবে, তারপর আস্তে আস্তে ঢালের মানটা বাড়তে থাকবে, একটা পয়েন্টে এসে ঢালের মান 0 কমতে থাকবে। ঢালের মান কমতে থাকবে, কমতে থাকবেই বললাম।
হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে সর্বোচ্চ ছিল তা, এবং সেটা ঋণাত্মক। তার মানে দেখো এই যে দেখো খেয়াল করো ভি বনাম টি লেগ দেখো নেগেটিভ দিক থেকে শুরু হয়েছে, কিন্তু এই যে এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে, এরপরে তোমার ঢালের মান কমতেছে, তার মানে বেগের মান কমতে 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 এই পয়েন্টে এসে শূন্য হয়ে গেল। কেন শূন্য হয়ে গেল? কারণ ঢাল শূন্য, ওখানে ঢাল নাই, স্লোপ নাই, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এবারে দেখো তোমার এখান থেকে এখন লেগটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে না, তার মানে কি এটা পজিটিভ ঢাল। এবার সেক্ষেত্রে ঢালের মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই লেগটা দেখো আবার এখান থেকে উপরের দিকে এই যে বৃদ্ধি পেতে পেতে এই পয়েন্ট এসে আবার সর্বোচ্চ হয়ে গেল। সবাই ক্লিয়ার হয়েছে? বলো, সবার কারো কোনো প্রবলেম থাকলে বলতে হবে। আমার ক্লাসে না বুঝো তাহলে তুমি আসলে কি করবে আল্লাহ জানে। আচ্ছা, তাহলে এটা বেগ বনাম সময় লেখচিত্র পেয়ে গেলাম। এবারে দেখো এখন এটা নেগেটিভ থেকে শুরু হয়ে দেখুন কোন দিকে যাচ্ছে বলো তো? বেগ বনাম সময় লেখচিত্রটা নেগেটিভ এখান থেকে শুরু হয়ে পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে এটা ঢাল কি হবে বলো? পজিটিভ হবে না নেগেটিভ হবে? ধনাত্মক। ধনাত্মক হবে। তার মানে দেখো ত্বরণটা দেখো এখন এই যে মূল বিন্দু থেকে উপর থেকে শুরু হয়ে এই যে ত্বরণটা পেয়ে গেলাম। যেমন এটা যেহেতু সমত্বরণ, কেননা এটা বেগ বনাম সময় লেখচিত্রে যেহেতু সরল লেখা, আর সরল লেখা হলে তো সকল পয়েন্টে ঢালের মান কি হবে? একই হবে। তার মানে ত্বরণের মান সকল পয়েন্টে একই হবে। এবং এটা কেন ধনাত্মক দিকে গেল? কেননা তোমার এই লেগটা এই ঋণাত্মক থেকে শুরু হয়ে পজিটিভ দিকে তার বৃদ্ধির ট্রেন্ডটা আছে, যার জন্য এটা ঢালটা পজিটিভ হবে। তো পজিটিভ হওয়ার কারণে তোমার ত্বরণটা কি হবে? পজিটিভ হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম ক্ষেত্রে এই বস্তুর গতি কি ছিল? প্রথম ক্ষেত্রে বস্তুর গতিটা কি ত্বরণশীল না মন্দনশীল? মন্দন। আর ডানেরটা ত্বরণ। ভেরি গুড। এই যে আমি যে কনসেপ্ট গুলো বললাম এইগুলো একটু মনে রেখো, ভবিষ্যতে উপকার হবে তোমাদের। এই তাহলে মোটামুটি আমরা এখান থেকে 4টা লেখ আমরা শিখলাম, লেখ কনভার্সন করলাম আমরা। দেখো যে সরল বনাম সময় লেখকে আমরা কিভাবে বেগ বনাম সময় লেখে কনভার্ট করলাম, আবার সেই লেখটাকে আবার কিভাবে ত্বরণ বনাম সময় লেখে কনভার্ট করলাম। তো দেখো যে 4টা লেখ সবাই ক্লিয়ার হয়েছে কিনা? খুবই খুবই ইন্টারেস্টিং, কিন্তু এগুলো পরীক্ষা থাকে, ভর্তি পরীক্ষায়, মেডিকেল বুয়েট বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এই লেখগুলো লেখ থাকে, কনভার্সন কিভাবে করতে হয়। আচ্ছা, আর পড়ন্ত বস্তু গতি সম্পর্কে মনে হয় তোমরা 9-10 এ পড়ে এসছো। পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র আছে তাই না? গ্যালিলিওর পড়ন্ত বস্তু সম্পর্কিত মুক্তভাবে পড়ন্ত বস্তুর সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ বিনা বাধায় পড়ন্ত। এই সূত্রগুলো জানা আছে না তোমাদের? এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই যে আমরা যে গতির সমীকরণগুলো পড়লাম, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তারপরে ওই যে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2 এস। তো এখানে তোমার আদি বেগ তো ভি নটই থাকবে। আর এখানে কোন ত্বরণ কাজ করে বলো তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে? অভিকর্ষ ত্বরণ কাজ করে। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু বস্তুর অভিকর্ষ বলের দিকেই যায়, এই জন্য জি ত্বরণটাকে প্লাস ধরা হয়, যার জন্য সমীকরণটা তৈরি হয় ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি। আর এখানে দূরত্বকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এই যে এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh। এই প্রথম সমীকরণগুলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা কোন একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, সেই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে নিক্ষেপ করা হচ্ছে, যার জন্য জি ত্বরণটাকে সেই ক্ষেত্রে নেগেটিভ ধরা হয়। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা এই সমীকরণগুলো পাবো। জিটা কি হয়ে যাবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু নিক্ষেপ করছে, এই জন্য এগুলো কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। দেখো তো এটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবারে দেখো আমরা এই সূত্রগুলো মনে হয় তোমরা জানো, সর্বাধিক উচ্চতা কিভাবে বের করতে হয়। যেমন আমরা এখান থেকে একটা বস্তুকে দেখো খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, ভি নট বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে এই পয়েন্টে এসে তার বেগ ম্যাক্স শূন্য হয়ে আবার সেটা নিচের দিকে পতিত হয়ে ভূমিতে ফিরে এলো। তাহলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় যাবে? সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময় কত? বিচরণ কাল কত? বিচরণ কাল বা উড্ডয়ন কাল বা ভ্রমণ কাল কত? এই বিষয়গুলো কি তোমরা জানো? এই যে সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করতে হয়? আমি ডান দিকে লিখে দিয়েছি, দেখো এই যে ভি নট ভি স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2gh। মাইনাস কেন নিলাম? এটা নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এই জন্য তোমার জিটা মাইনাস। আর শেষ বেগ 0 লিখা মানে কি বলতো? শেষ বেগ 0 লিখা মানে বস্তুটা তাহলে কোথায় ছিল? তাহলে সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা হাইটটাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমরা এখান থেকে এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার বাই 2g পেয়ে গেলাম। এবারে দেখো ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, যেটাকে বলা হয় উত্থান কাল। এই নিক্ষেপের বিন্দু হতে বা ভূমি হতে এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এই সময়টা যদি আমরা বের করতে চাই, তাহলে যে ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি এই ফর্মুলা অ্যাপ্লাই করো। এবার আমরা এখানে ভি এর পরিবর্তে শেষ বেগটা আমরা 0 লিখবো, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করতে চাচ্ছি আমরা। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো টি ইকুয়াল টু ভি নট বাই জি। আর উড্ডয়ন কাল বের করার জন্য কি করতে হয়? ওই যে এইচ ইকুয়াল টু ভি নট বাই মাইনাস হাফ জিটি স্কয়ার। আচ্ছা বলো তো নিক্ষেপের মুহূর্তে এইচ কত বলো? 0।
জিরো। আর জি জিরো। টোটাল পথ পরিভ্রমণ করে যখন আবার ভূমিতে আসবে তখন হাইট কত হবে? জিরো। তাহলে জিরোই হবে। তাহলে হাইট দুইবার শূন্য হচ্ছে, তাই না? একবার নিক্ষেপের মুহূর্তে, আবার যখন টোটাল পথ পরিভ্রমণ করে এখানে আসবে সেই মুহূর্তে, তাহলে দুইবার হাইট শূন্য পাচ্ছি আমরা। তাহলে দেখো এই হাইট এইচ ইকুয়াল টু এখানে জিরো লেখা হয়েছে। এবারে ভি নট টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি লিখছি, আর মাইনাস হাফ জি টি এর জায়গায় ক্যাপিটাল টি। ক্যাপিটাল টিটাকেই বলা হচ্ছে তোমার উড্ডয়নকাল বা বিচরণকাল বা ভ্রমণকাল, বা কত সময় শূন্যে ভাসমান থাকবে সেই সময়টা ইন্ডিকেট করছে হচ্ছে এই ক্যাপিটাল টি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো কিভাবে টি কমন নিয়ে নিলাম। তো টি কমন নিলে ভি নট মাইনাস হাফ জি টি হলো। তাহলে একবার দেখো আমরা টি ইকুয়াল টু জিরো পেলাম, আর ডানে যে এই যে আমরা উৎপাদক করে যেটা পেলাম এই তোমার ভি নট মাইনাস হাফ জিটি, এটা এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু 2 ভি নট বাই জি। এখন বিচরণকাল সময় কোনটা বলো তো? টি ইকুয়াল টু জিরো সময়, টি ইকুয়াল টু ভি নট বাই জি এই সময়টা? ভি নট বাই জি। টি ইকুয়াল টু 2 ভি নট ডিভাইডেড জি এই সময়টাকে তোমার কি বলা হচ্ছে? বিচরণকাল। আচ্ছা, এখন এই টি ইকুয়াল টু জিরো এই সময়টা কি ইন্ডিকেট করে বলো তো? এই সময়টা কি ইন্ডিকেট করে বলো? স্যার যে প্রথমে যখন নিক্ষেপ করব তার সেই সময়। এই সময়টা কিন্তু এই যে আমরা যে হাইট জিরো ধরে নিলাম, শুরুর মুহূর্তে যে হাইটটা জিরো ছিল, এই সময়টা সেই সময় ইন্ডিকেট করে। তাহলে সেটা তো বিচরণকাল হবে না। বিচরণকাল মানে তো টোটাল পথ পরিভ্রমণ করে ওখানে আসতে হবে। এই জন্য আমরা এই সময়টাকে আমরা কি বলবো? বিচরণকাল বলবো। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে বিচরণকালটা আমরা পেয়ে গেলাম টি ইকুয়াল টু 2 ভি নট ডিভাইডেড জি। আচ্ছা, বিচরণকাল থেকে যদি উত্থানকাল মাইনাস করা হয়, এই যে আমরা এই সমীকরণটা যদি মাইনাস করি উত্থানকালটা, তাহলে কোন সময়টা পাওয়া যাবে বলো তো? এই মানটা মাইনাস করলে পতনকাল। তাহলে সেই পতনকাল দেখো টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু বিচরণকাল মাইনাস উত্থানকাল 2 ভি নট মাইনাস। বস্তুটা যখন আবার পড়া শুরু করবে তখন ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার হবে না? না না, এটা নিক্ষিপ্ত বস্তু। পরে কি হবে সেটা দেখার তোমার দরকার নেই। শুরুতে তুমি কি করেছো? এটাকে নিক্ষেপ করেছো, সুতরাং এটা নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, আর যদি তুমি মুক্তভাবে উপর থেকে ছেড়ে দাও সেই ক্ষেত্রে সেটা পতনশীল বস্তু হবে। আর শুরুতে তো তুমি এটা মুক্তভাবে ছেড়ে দেওয়া নাই, তাই না? শুরুতে তুমি কি করেছো? এটাকে নিক্ষেপ করেছো উপরের দিকে, যার জন্য এটা নিক্ষিপ্ত বস্তু। এটা সবসময় মনে রাখবে, উপরের দিকে কোনো বস্তু ছুড়ে দেওয়া মানে সেটা নিক্ষিপ্ত বস্তু। পরের গতি কি হবে সেটা তোমার দেখার দরকার নেই, শুরুতে কি করেছো তুমি সেই অনুসারে গতিটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পতনকালও কি পেয়ে গেলাম? উত্থানকাল আর পতনকালটা দেখো সমান পেয়ে গেলাম। উত্থানকাল ছিল ভি নট বাই জি, আর পতনকাল পেয়ে গেলাম আমরা টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট বাই জি। তার মানে উত্থানকাল আর পতনকাল পরস্পর সমান। আচ্ছা, এবারে এখান থেকে একটা অঙ্ক লিখো তোমরা। দেখো যে আমি বলি তোমরা একটু লিখো, আমি অঙ্কটা লিখি নাই, তোমরা লিখবে এখন। দেখো যে কোনো বস্তুকে, একটু দ্রুত লিখবে। খাতা কলম আছে তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। তারপরে স্যার বলেন। যারা ভালো স্টুডেন্ট সিরিয়াস তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছে, আর অনেককে তো ডেকেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো লেখো যে কোনো বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোনো বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। লিখেছো? জি স্যার। আচ্ছা, এখন 1 নাম্বার দিয়ে লিখো, শর্টকাট লিখো। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে লিখো। লেখো যে ক্যাপিটাল এইচ কমা ছোট হাতের টি কমা ক্যাপিটাল টি নির্ণয় করো। তো ক্যাপিটাল এইচ মানে কি? এই যে এখানে লেখাই আছে সর্বোচ্চ উচ্চতা। আর ছোট হাতের টি মানে কি? ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, বা সেটা পতনকালও হতে পারে, কিন্তু উত্থানকাল আর পতনকাল হচ্ছে পরস্পর সমান। আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটা বের করতে গিয়ে কি লাগবে বলো তো? শুধু ভি নটটা লাগবে আমাদের। তো ভি নটটা তো আমি বলে দিলাম, তাই না? যে একটা বস্তু কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তো সেটাকে কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে? 40 মিটার পার সেকেন্ড বেগে। তো সেটাই হচ্ছে ভি নট। আর জি এর মানটাকে তোমরা 9.8 ধরে করবে, তাহলে ক্যালকুলেশন করলে সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাবে, উত্থানকাল পেয়ে যাবে, আর বিচরণকালটা পেয়ে যাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার দিয়ে লিখো। দেখো 2 নাম্বার দিয়ে লিখো। লেখো যে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ এবং ভূমি হতে কত উচ্চতায় থাকবে? 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ এবং ভূমি হতে কত উচ্চতায় থাকবে, এই প্রশ্নটা বের করতে বলা হচ্ছে। একটু কুইক লিখো। 2 সেকেন্ড পরে এবং ভূমি হতে, হ্যাঁ 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ এবং আরেকটা ওর সাথে এবং ভূমি হতে কত উচ্চতায় থাকবে 2 সেকেন্ড পরেই?
আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর বের করার জন্য তোমরা কি করবে বলো? এই যে বেগ বের করার জন্য দেখো আমার কার্সরটা খেয়াল করে, এই যে ভি ইকুয়াল ভি নট মাইনাস জিটি, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। জি স্যার। বুঝতে পারছো? তো ভি নট এর মানটা বলা আছে 40, জি কত 9.8, আর টি কত 2 সেকেন্ড। আর এই যে নিচের যে সমীকরণটা এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা ব্যবহার করলে তুমি টি এর মান 2 বসানোর পরে হাইট পেয়ে যাবে। ওকে, উচ্চতা পাবো। উচ্চতা পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করে নিও। হ্যাঁ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো এমসিকিউ পরীক্ষায় আসলেও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি অতটা গুরুত্ব দিলাম না। তারপরে তোমরা দেখবে অঙ্কটা ক্যালকুলেশন করবে। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এটা তো আমরা গত দিনে করেছি, তাই না? যে একটা বস্তু খাড়া সরলরেখা বরাবর গতিশীল হলে যার গতির সমীকরণ 12t + c²। এটা তো আমরা গত দিনে করেছি, এই অঙ্কটাই আমি আর গেলাম না। এবারে এই অঙ্কটা মনে হয় শুরু করেছিলাম কিন্তু শেষ হয়নি, তাই না? যেটি বাস চলতে শুরু করার সাথে সাথে বাসের 16 মিটার পিছন হতে একজন যাত্রী বাস ধরার জন্য দৌড় দেয়। তো বাস ও যাত্রী বেগ বনাম সময় লেখচিত্রে নিচে দেখানো হলো। এটা একটা বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ডে এসেছে 2019 সালে, এটা সৃজনশীল প্রশ্ন এটা। আচ্ছা, এখন বলো তো বাসের ক্ষেত্রে প্রথম লেখটা আর যাত্রীর ক্ষেত্রে ডানের লেখটা, বলো তো বাস তাহলে কিভাবে গতিশীল? সমত্বরণে গতিশীল। সমত্বরণ। আচ্ছা, এখন কি চেয়েছে দেখো, কি চেয়েছে? বাস কর্তৃক 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 4 সেকেন্ডের দূরত্ব। আচ্ছা, তো দূরত্ব বের করার একটা ফর্মুলা আমাদের জানা আছে, যে এস ইকুয়াল টু, খেয়াল করো গয়ের অঙ্ক খুবই সহজ, এস ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, ভি নট মানে এখানে মূল বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে আদিবেগ কত হবে? 0। আর 4 সেকেন্ড পরে দূরত্ব চাচ্ছে, তাহলে 4 সেকেন্ডে তার শেষ বেগটা কত দেখো, কারণ গ্রাফে খেয়াল করো 4 সেকেন্ডে বেগটা কত 8। তাহলে এখানে দেখো 0 + 8 ডিভাইডেড 2, আর টি এর মান হচ্ছে 4 সেকেন্ড, ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে? 16 মিটার। তাহলে বাস কর্তৃক 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 16 মিটার। আচ্ছা, এবারে দেখো উদ্দীপকের যাত্রী বাস ধরতে পারবে কিনা গাণিতিক ভাবে মতামত দাও। এটা বের করার জন্য যে কাজ করবে, এই লেখ থেকে তোমরা ত্বরণ বের করে নিবে। ত্বরণ অনেক ভাবে বের করা যায়। যে কোনো বেগকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তাহলে ত্বরণ পেয়ে যাবে। আবার যদি যে কোনো দুটি বেগের পার্থক্য থেকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ করো তাহলে ত্বরণ পেয়ে যাবে, একই রেজাল্ট আসবে কিন্তু। যেমন দেখো আমি এখানে কি করেছি দেখো, ভি মাইনাস ভি নট বাই টি। তো ভি মানে হচ্ছে 6, ভি নটটা হচ্ছে 0, আর টি হচ্ছে 3। তো 0 মানে তো মূল বিন্দুতে, তাই না? আর আমি আরেকটা বেগ নিয়েছি কত 6। তো 6 এর সময়টা কত লেখ থেকে বলো, 6 এর সময়টা কত? 3 সেকেন্ড। 3, তাহলে দেখো এই যে 3 দ্বারা ভাগ করলে ক্যালকুলেশন করলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেল। এবারে দেখো এখানে একটা লেখ তৈরি করা হচ্ছে, একটা চিত্র, যে তোমার এখানে যাত্রীর অবস্থান আর এখানে হচ্ছে বাসের অবস্থান। তো বাস থেকে যাত্রী কত মিটার পিছনে ছিল সেটা বলা আছে 16 মিটার। তো আমরা ধরে নিলাম যে যাত্রীটি 16 + x মিটার দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে এসে বাসটিকে ধরতে পারবে। বাসটিকে ধরতে পারবে কিনা এবং কত সময় পরে কত দূরত্ব অতিক্রম করে সেটা ঘতে চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন বলো তো বাসের ক্ষেত্রে বাস তো ত্বরণে গতিশীল, তাই না? তাহলে ত্বরণে গতিশীল হলে বাস কত দূরত্ব অতিক্রম করছে? বি থেকে সি তে এই দূরত্ব x, তাহলে x ইকুয়াল ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ভি নট হচ্ছে 0, যেহেতু মূল বিন্দু থেকে লেখটা শুরু হয়েছে, তার মানে তার আদিবেগটা 0, তার মানে আমরা ফাইনালি এখানে পেয়ে গেলাম x ইকুয়াল টু টি স্কয়ার আর হাফ এ টি স্কয়ার। খেয়াল করো হাফ এ টি স্কয়ার, এর মানে এই যে আমরা 2 অ্যাপ্লাই বের করেছি আমরা এখানে, তাহলে ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু টি স্কয়ার পেয়ে গেলাম। এটা হচ্ছে বাসের ক্ষেত্রে। আর যাত্রী কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে, তাই না? এবার যাত্রী কত দূরত্ব অতিক্রম করছে খেয়াল করো, 16 + x। তাহলে এই যে দেখো 16 + x, দ্যাট ইজ s ইকুয়াল টু ভিটি, যেহেতু সমবেগে গতিশীল। এবার সেই সমবেগটার মান কত এখানে লিখে দেখো, সমবেগটার মান হচ্ছে 8। এই যে সমবেগের মান হচ্ছে যাত্রীর ক্ষেত্রে 8। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। তাহলে আমরা এখানে ভি এর মানটা 8 অ্যাপ্লাই করলাম। এবারে দেখো এখানে 16 থেকে গেল, আর উপরে x স্কয়ারের পরিবর্তে কত আছে? টি স্কয়ার। তো নিচে টি স্কয়ার লেখা হলো, এর 8 টিকে বামে সাইড চেঞ্জ করা হলো। এবার এটা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা টি এর মানটা ফাইনালি পেয়ে যাচ্ছি, দেখো টি ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। তো টি এর মান যদি 4 এখানে বসানো হয় তাহলে x ইকুয়াল টু আবার পাচ্ছি আমরা 16। তার মানে 16। আচ্ছা, তাহলে বাস 16 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে যাত্রী কত দূরত্ব অতিক্রম করেছে? তো যাত্রী অলরেডি 16 মিটার পিছনে ছিল, তার মানে যাত্রীটি 4 সেকেন্ডে 32 মিটার দূরত্ব দৌড়ানোর পরে সে বাসটিকে কি করতে পারবে? ধরতে পারবে। ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এই যে বাঘ হরিণের যে অঙ্ক, সেই অঙ্ক আর এই অঙ্ক হচ্ছে সেম, একই অঙ্ক। জি স্যার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? এটা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এবারে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিট বেগের পরিবর্তন দেখানো হয়েছে। রাজশাহী বোর্ড 2019। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন।
10 মিনিটের এখানে মিনিট বেগ বনাম সময় লেখচিত্রটা সময়টা কিন্তু মিনিটে আছে, খেয়াল করো এই সময়টা কিন্তু মিনিট, আর বেগের এককটা কিন্তু মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো প্রথমে ও থেকে এ ত্বরণে, এবার এ থেকে বি সমবেগে, আবার বি থেকে সি ত্বরণে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন বলো গাড়িটির গতিকালীন প্রথম 4 মিনিটে গড় বেগ কত? গড় বেগ মানে কি বলতো? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। আচ্ছা, তাহলে মোট দূরত্ব বের করার জন্য তাহলে ও থেকে এ তে দূরত্ব বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি। দেখো এই যে s ইকুয়াল টু শেষ বেগ প্লাস আদি বেগ ভাগ 2 ইনটু t1। আচ্ছা বলো তো আদি বেগটা কত? বলো, কুইক বলতে হবে। আদি বেগটা কত? 0। এখানে আদি বেগ 0। আর এখানে এ তে বেগ কত? 10। 10 প্লাস 0 ডিভাইডেড, আর এ তে সময়টা কত? 2 মিনিট। 2 মিনিট, সেকেন্ড না কিন্তু মিনিট, লেটটা খেয়াল করো, মিনিট। তো মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করলে কত হবে? 120 সেকেন্ড। 120 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে ও থেকে এ এই যে এই গতিপথের জন্য সে কত দূরত্ব অতিক্রম করলো? 600 মিটার। আচ্ছা, একই ভাবে প্রথম 4 সেকেন্ডে চেয়েছে, তাহলে প্রথম 4 সেকেন্ড মানে তোমার 2 সেকেন্ডে পেয়ে গেলে এবার এতটুকুর জন্য বের করতে হবে। আচ্ছা বলো তো এতটুকু পথ কিভাবে যাচ্ছে বস্তুটা? এই যে এই সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল টু vt। ওকে, তাহলে v মানে হচ্ছে 10 আর t মানে হচ্ছে এই যে 2 থেকে 4 মানে হচ্ছে 2 মিনিট, মানে 120 সেকেন্ড। তাহলে 1200 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে গড় বেগটা হবে s1 প্লাস s2 ভাগ মোট সময় t1 প্লাস t2। তাহলে 600 প্লাস 1200 ডিভাইডেড t1 মানে 120 আর t2 মানে হচ্ছে 120, ক্যালকুলেশন করলে 7.5 মিটার আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে কিনা দেখো? কি হলো? ক্লিয়ার সবাই? শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা গড় বেগটা পেয়ে গেলাম, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। আচ্ছা, এবারে দেখো পরেরটার ক্ষেত্রে চেয়েছে গাড়িটি 10 মিনিটের অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান। আমরা জানি যে এটা বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করে বলতো? দূরত্ব বা সরণ নির্দেশ করে। আচ্ছা, তো আমরা সূত্র দিয়ে আগে বের করে নিই আগে। প্রথমে তো s1 তো আমরা বের করে নিলাম, s1 হচ্ছে 600 মিটার, এটা আমরা গতে পেয়ে গেলাম। এবারে দেখো খেয়াল করো এ থেকে বি পর্যন্ত বস্তুটা কি সমবেগে গতিশীল না? তো এ থেকে বি তে যেহেতু সমবেগে গতিশীল, তার জন্য s2 ইকুয়াল টু বলো এ থেকে বি তে বেগ কত? 10, আর এ থেকে বি তে যেতে সময় লেগেছে কত? 8 থেকে 2 মাইনাস করো, তাহলে কত হবে? 6 মিনিট। ওই 6 মিনিটকে তুমি আবার কাতে কনভার্ট করবে? এই যে সেকেন্ডে কনভার্ট করবে, করলে তোমার s2 এটা পেয়ে যাবে, সমবেগে এত দূরত্ব অতিক্রম করেছে 3600। আর পরেরটার ক্ষেত্রে যে বি থেকে সি তে আবার কি সমতরণে, বি তে বেগ কত? 10, আর সি তে বেগ কত? 15, আর বি থেকে সি তে যেতে সময় কত? 10 থেকে 2 মাইনাস করলে তাহলে কত হবে? 2 মিনিট। তাহলে দেখো এই যে আরেকটা ফর্মুলা আবার ওখানে ইউজ করা হচ্ছে, এই যে দেখো এই ফর্মুলাটা ইউজ করে আমরা দেখো s3 পেয়ে গেলাম 1500 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব s1 প্লাস s2 প্লাস s3 তিনটা কি করবে? যোগ করবে। এটা আমরা সূত্র দিয়ে বের করলাম। ওকে, শুনতে পাচ্ছ? জি স্যার। এবারে আমরা ক্ষেত্রফল বের করব। আচ্ছা বলো তো এখানে ও এ বি ই এটা কি ট্রাপিজিয়াম না? ও এ বি ই, তাহলে এই ট্রাপিজিয়াম ক্ষেত্রফল প্লাস বি সি ই এফ এটা কি আবার বলো? বি সি ই এফ এটা আরেকটা ট্রাপিজিয়াম। তাহলে এই দুই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলো? এই যে আমি এখানে লিখে দিয়েছি হাফ ইনটু h প্লাস h। আচ্ছা, হাফ ইনটু সমতল বাহুদ্বয়ের যোগফল ইনটু লম্ব দূরত্ব, সমতল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, এই সূত্রটা তোমরা একটু দেখে নিবে, পিডিএফটা আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে ওই মানে হচ্ছে তোমার 480। ওই মানে খেয়াল করো এই যে দেখো ও থেকে ই পর্যন্ত এটা কিন্তু টাইম অ্যাক্সিস। তো ওই মানে কত? 8 মিনিট। 8 মিনিটকে কোথায় নিয়ে যাবে? সেকেন্ডে। তো 8 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করা হয় তাহলে 480। এভাবে কি কনভার্ট করে মানগুলো বসানো হয়েছে এখানে। ওকে, বসানোর পরে ক্যালকুলেশন করলে দেখো এই ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেলাম, দুইটা ক্ষেত্রে ক্ষেত্রফল যোগ করলে আমরা পেয়ে গেলাম 5700 মিটার। তাহলে দেখো তো সূত্র ব্যবহার করে যে তুমি দূরত্বটা পেলে আর ক্ষেত্রফল বিবেচনা করে দূরত্বটা কি সেম, সেটাই প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, গাড়িটি 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব যেটা সূত্র দিয়ে বের করতে হবে, দূরত্ব লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো তো ক্ষেত্রফলের সমান হয়ে গেল না? এই ক্ষেত্রফলটা কত পেলাম আমরা? 5700 মিটার। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, এটা বেগ বনাম সময় লেখ। ও থেকে এ সমতরণে, এ থেকে বি সমবেগে, আবার বি থেকে সি কি
মন্দনে। এবারে দেখো সি থেকে ডি ই, এটা কি বলতো বেগের ডিরেকশন কি ধনাত্মক দিকে আছে না নেগেটিভ দিকে আছে? ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? তাহলে এখানে আসলে তোমার বস্তুটা আসলে সি থেকে এখন ডান দিকে যাবে না, সি থেকে কোথায় যাবে এখন? বাম দিকে যাবে। বাম দিকে যাবে, যেহেতু বেগের ডিরেকশন পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন দেখো 2 মিনিট পরে কণাটির বেগ নির্ণয় করো। তো 2 মিনিট মানে কোথায়? ও থেকে এ এই লেখের মধ্যে আছে, আমি দ্রুত শেষ করার জন্য করছি। 2 মিনিট মানে কি লেখের এই যে এখানে 2 মিনিট, তো 2 মিনিট পরে বেগ চেয়েছে, তাই না? তাহলে আগে ত্বরণ বের করে নিতে হবে। তো ত্বরণ বের করার নিয়ম কি? ভি ইকুয়াল ভি নট প্লাস এটি। তাহলে আমরা এখান থেকে ভি মানে হচ্ছে তোমার শেষ বেগটা কত? 10, আর আদি বেগ কত? 0। আর ও থেকে এ, এটা কিন্তু টাইম অ্যাক্সিস কিন্তু মিনিটে আছে, খেয়াল করবে মিনিটে আছে কিন্তু, গ্রাফটা ভালো করে দেখবে। তাহলে তোমার এখানে 4 মিনিট মানে কত? তাহলে এটাকে 4 মিনিটকে সেকেন্ডে আনার জন্য 60 দিয়ে গুণ করবে, তাহলে 240। তাহলে ক্যালকুলেশন করলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। এবারে 2 মিনিট পরে বেগ চেয়েছে, এই যে এই পয়েন্টে বেগ, তাহলে ভি ইকুয়াল ভি নট প্লাস এটি অ্যাপ্লাই করো, আদি বেগ 0, এ পেয়ে গেছি আমরা, আর এখানে টি এর মান হচ্ছে 2 মিনিট, সেটাকে সেকেন্ডে নিয়ে গেলে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবারে কণাটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। আচ্ছা, আমরা এখন ক্ষেত্রফল বের করব। প্রথম ক্ষেত্রে বলো তো গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। আর গড় বেগ মানে কি বলো? মোট সরণ ভাগ মোট সময়। মোট সরণ ভাগ সময়। আচ্ছা, এখন বলো তো গড় দ্রুতির ক্ষেত্রে আমরা এখানে দুইটা ক্ষেত্রফল পাবো, একটা হচ্ছে S1 আর একটা এই যে নিচের যেটা CDE ত্রিভুজ, এখানে S2 একটা ক্ষেত্রফল তৈরি হবে। আচ্ছা, তো S1 ক্ষেত্রফল মানে কি? খেয়াল করো, ও এ বি সি এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো ওসি মানে কত বলো তো? ও থেকে সি পর্যন্ত কত সময়? 12 মিনিট। মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাবে কিন্তু, তাহলে 720 সেকেন্ড হয়। আর হচ্ছে তোমার জি স্যার এবি, এবি মানে হচ্ছে এই যে এবি, এবি এই দূরত্বটা। তো এ আর বি মানে কত? এই যে 10 সেকেন্ড, 10 মিনিট আর 4 মিনিট, তার মানে 6 মিনিট। 6 মিনিট, সেটাকে সেকেন্ডে আনা হলে কত হবে? 360 সেকেন্ড কিন্তু এফ, এফ মানে হচ্ছে এই যে লম্ব দূরত্বটা, এফ মানে হচ্ছে তোমার এই দূরত্বটা। এই দূরত্ব মানে কি আসলে? এই দৈর্ঘ্যটা মানে কি? 10। ওকে, তাহলে ক্যালকুলেশন করে দেখো S1 পেয়ে গেলাম 5400 মিটার। আর একইভাবে S2 মানে কি? এই যে CDE এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, একটু দেখবে হ্যাঁ এগুলো। যে হাফ ইনটু ভূমি মানে হচ্ছে যে 14 সেকেন্ড আর 14 মিনিট আর 12 মিনিট, পার্থক্য করলে কত হবে? 2 মিনিট। তো সেটাকে 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিটটাকে সেকেন্ড আনা হলে কত হবে? 120 সেকেন্ড। আর উচ্চতা হচ্ছে 5, ক্যালকুলেশন করলে কত হবে? 300 মিটার। এখন বলো তো S1 আর S2 কি? টোটাল দূরত্ব। তাহলে গড় দ্রুতি বের করার জন্য S1 S2 কি যোগ করব আর মোট সময় দিয়ে ভাগ করব। তাহলে S1 এর ক্ষেত্রে সময় লেগেছিল কত? 12 মিনিট। আর S2 এর ক্ষেত্রে সময় লেগেছে কত? এই যে 12 থেকে 14, 2 মিনিট। তাহলে দেখো গড় দ্রুতি এই দুটা যোগ করে 2 দ্বারা কি মানে 720 আর 120 যোগ করে ভাগ করতে হবে। আর গড় বেগটা কি? মোট সরণ ভাগ মোট সময়। আচ্ছা, বলো তো সরণ কোনটা? ও থেকে সি পর্যন্ত S1, এবারে দ্বিতীয়টা S2 এর ক্ষেত্রে কি? তুমি পিছন দিকে ফিরে যাচ্ছ 300 মিটার। জি স্যার। তাহলে সরণ কি? তাহলে S1 মাইনাস S2, সরণটা হচ্ছে 5100 মিটার। এই 51